নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই কন্ট্রোভার্সি কোন লেভেলে চলে যাচ্ছে, তাই না? মানে সত্যটাকে চাপা দিয়ে দেবে আর মিথ্যেটাকে এমনভাবে আপনাদের সামনে তুলে ধরবে, সেটাকেই মনে হবে সত্য। কত কিছু হচ্ছে, কেউ কারো বউ বেঁচে খাচ্ছে, কেউ কাউকে ঝাঁটা দেখাচ্ছে, আরও নানান রকম হচ্ছে। আর রাতের লাইফগুলো কী বলবো, ওয়াইটি পরিষ্কার হবে, একদম পুরো ঝকাঝক সাপেতে সাপে পরিষ্কার হবে। কাউকে নিচুতে নামানোর জন্য ঝাঁটা, বাহ বাহ, পরিষ্কার কাজটা ভালোই চলছে, তাই না? কেউ বউ বেঁচে খাচ্ছে, কেউ স্বামী বেঁচে খাচ্ছে, বেচা বেচা বেচা। যে যত এখানে বেচতে পারবে তার তত ভিউজ, তার তত বেশি সাবস্ক্রাইবার। আর আমার কথা বাদই দিই, মানে ভালোবাসার কোনো মূল্য নেই এখানে। মানে একটা বিবাহিত জীবনে একটা স্বামী স্ত্রীর মানে বিয়ে করলেও হয়ে গেল, একটা বাচ্চাগুলো হয়ে গেল, ভালোবাসা জিনিসটাই ঠিকঠাক করে কেউ করতে পারবে না, তাই না? দেখছেন কিন্তু আপনারা ওয়াইটির মধ্যেই দেখছেন কী করে বউকে বেচছে, বেচে 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 বাড়ি হয়ে গেল, গাড়ি হয়ে গেল, ঘরে এসি হয়ে গেল, বউকে বেচে। বাহ, এই না হলে বীর পুরুষ স্বামী, তাই না? এই না হলে বীর পুরুষ স্বামী, পুরুষ। বউকে বেচে একদম ঝাঁকাঝাক টাকা তাক একদম সব কিছু করে নিল। ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস ভালোবাসা নাই থাকে, সেখানে কোনো সম্পর্কই টেকে না, সেখানে কোনো সম্পর্কই টেকে না। এবার আমার লাইফের কথায় আসছি, এই ভালোবাসার কথাতেই আসছি। আমাদের লাভ ম্যারেজ না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। তো আমাদের 15 দিন না 20 দিনের ট্যুরে আমরা গেছিলাম, বিয়ের 1 বছর পর বা ওরকমই কিছু হবে হয়তো। সিমলা, কুলু মানালি, আগ্রা, তারপর হচ্ছে দিল্লি, আগ্রা দিল্লি সাইডের ওইদিকে। তো ঘোরা টোরা আমাদের সব শেষ। তো আমরা দিল্লি ট্রেন ধরলাম, রাজধানী এক্সপ্রেস। তো রাজধানী এক্সপ্রেসে আসাতে রাজধানী এক্সপ্রেসে খাওয়া দাওয়া আপনারা জানেন, তখনকার কথা বলছি। তো আমার বর সেই সময় খেতে পারছিল না, খাবারগুলো খেতে পারছিল না। যাই হোক, রীতিমতো বাড়িতে আসলাম। আসার পর তো আমার বরে না মানে শরীর খারাপ হলো, খুব শরীর খারাপ হলো। খাবার সামনে দিচ্ছি, খেতে পারছে না, খালি বমি করছে, ভমিটিং করছে। এই করে করে 7-8 দিন চলে গেল। তারপর লোকাল একটা ডাক্তার দেখানো হলো। তো সেই ডাক্তারটা বললো ওই গ্যাসের টেসের প্রবলেম হয়েছে, তো কয়েকটা মেডিসিন দেওয়া হলো। তারপরেও সেই মেডিসিনে ঠিক হলো না। তারপর নেতাজি নগরে একটা ডাক্তার আছে, তাকে দেখানো হলো। সে ব্লাড টেস্ট করতে বললো। ব্লাড টেস্ট করার পর তার ধরা পড়লো হেপাটাইটিস বি। বললো এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে, দিল্লি থেকে ঘুরে আসার পর। আমার ধরা পড়লো টাইফয়েড। যাই হোক, সেই সময় দিনগুলো কাটিয়েছি। যখন প্রথম দিন হসপিটালে ভর্তি হলো, সবাই বন্ধুরা মিলে ভর্তি করলো। প্রথমে পিয়ারলেস গেল, পিয়ারলেসে ভর্তি না করে তখন ভাপুরিয়া এমআরআইতে ভর্তি হলো। এই যে অনেকে বলে বস্তি মেয়ে ভিখারি, খাবার জোটে না, অনেকে বলে না, খাবার ঠিকই জোটে। খাবার কতটুকু মানুষ খায়? এক গাদা খায়, এক গাদা খায়। একটু ডাল ভাত হলেই যথেষ্ট একটা মানুষের জন্য। যাই হোক, ওইখানে এমআরআইতে ভর্তি হলো। ডক্টর ইন্দ্রনীল শাহ আমার হাজব্যান্ডকে দেখলো, ডক্টর ইন্দ্রনীল শাহ। সে দেবেন কিছু কিছু সিনেমাতেও আছে। বলছি তো সেই সমস্ত দিনের কথা আবার ফিরে যাচ্ছি, মানে চোখের সামনে মানে একদম ছবির মতো এসে দাঁড়াচ্ছে। দিন কাটে না, মানে সেই মুহূর্তগুলো মানে কেমন করে যে কাটিয়েছি একমাত্র আমি জানি। যাই হোক, ওই আমার বর ভর্তি হলো। সেই সময় আমার ট্রিটমেন্ট হতে আমি আমার টাইফয়েডের ট্রিটমেন্টটা বন্ধ হয়ে গেল। সেই সময় ঠিকঠাক করে ওষুধপত্রগুলো আমি আর নিতাম না। তারপর হসপিটালে ভর্তি হলো, নানা রকম ওষুধ চললো। একদম চেহারা একদম পুরো রোগা হয়ে গেছিলো। ওই কদিন একদম চেহারা একদম পুরো ভেঙে গেছিলো। যখন ভিজিটিং আওয়ার, যখন দেখা করার টাইম হতো, তার আগে আমি পৌঁছে যেতাম। ভোর 6টা, 5টা, 5:30 এরকম সময় আমি গিয়ে হসপিটালে গিয়ে বসে থাকতাম। কখন দেখা হবে, দেখার টাইমের আগে আমি ঢুকে যেতাম। মানে কেউ কিছু বলতো না, বলতো রাজি, কেউ কিছু, ডাক্তারও কিছু বলতো না, নার্সরাও কিছু বলতো না। ওই আমার বরের পাশে সিটে গিয়ে বসে থাকতাম। আরও অনেক পেশেন্টরাও ছিল। সেই সমস্ত দিনগুলো গেছে। যাই হোক, ওইভাবে আসলো, বাড়িতে আসলো। তারপরে ডাক্তার বললো আপনাকে ইঞ্জেকশন নিতে হবে। এক একটা ইঞ্জেকশনের দাম কত ছিল? 10,660। 24টা ইঞ্জেকশন নিতে হবে, ভেরাফেরন ইঞ্জেকশনের নাম। তো রীতিমতো নিল। আর মেডিক্লেম করা ছিল, তো মেডিক্লেম করা ছিল 1 লাখ টাকার। আর এক্সট্রা আরও খরচা গেছে 7 লাখ টাকার মতো গেছে। তারপর তো বাড়িতে এসে হলো। এবার বডি ইঞ্জেকশন চলতে চলতে ঘুরে ফিরে টাইফয়েডটা আবার আমার অ্যাটাক করলো। ওই যে কোর্সটা আমি আবার কমপ্লিট করিনি, সেই সময় হসপিটালে দৌড়াদৌড়ি করছি। আর দুঃখের বিষয় কী বলবো জানেন? দুঃখের বিষয় কী, মানে সারাদিন খাওয়া নেই, মানে আমার কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। তো সন্ধ্যাবেলায় ঘুরে ফিরে যখন বাড়িতে ঢুকতাম, মানে হসপিটাল থেকে যখন বাড়িতে ঢুকতাম, তখন আমার শাশুড়ি বলতে নেই, আরও পাড়ার যত লোক আগেকার দিনের যা হয়ে থাকে এক জায়গায় বসে গল্প করতো। ইস, একটা অলক্ষী বউ এনেছি, একটা অলক্ষী বউ দেখে শুনে এনেছি। এই বউটার জন্য আমার ছেলের হেপাটাইটিস বিটা হলো, এই বউটার জন্য। এই বউটা একটা অলক্ষী। তখন আমার মনটা খুব খারাপ হতো, আমি কাঁদতাম। তারপরে একদিন ডক্টর ইন্দ্রনীল শাহ বললো আপনার ওয়াইফে কি ভ্যাকসিন নেওয়া আছে? তখন বললো যে না, নেওয়া নেই। তো আমারও একটা টেস্ট হলো, যেহেতু আমার হাজব্যান্ডে হেপাটাইটিস বি, তো আমারও হতে পারতো। আবার ভাববেন না যে হেপাটাইটিস বি ছুঁয়াছুঁই বা একতলায় খেলে, কেন অনেক তো শিক্ষিত মানুষ আছে, এই শিক্ষিত মানুষদের জন্য বললাম। তারপরে আমার টেস্ট হলো, তো টেস্টে আমার কোনো ধরা পড়েনি, আমার হেপাটাইটিস বি আছে। ভ্যাকসিন নেওয়া হলো, আবার 2 মাস পর আবার একটা ভ্যাকসিন নেওয়া হলো। দিল্লি থেকে এই রোগটা সংক্রমণ হয়েছে। মানে কিসে হয় বলুন তো? হেপাটাইটিস বি জেনেটিক ব্যাপারেও থাকতে পারে, যেহেতু ওর বংশ পরম্পরা, মানে ওর মামা বাড়িতে প্রত্যেক কটা মামাদেরই হেপাটাইটিস বি। তার আর নেই পৃথিবীতে, তাদের বাচ্চাদেরও পর্যন্ত হয়েছে। সেই সময় যখন আমার হাজব্যান্ড হসপিটালে ভর্তি ছিল, আমার দিন রাত্রি খালি ভগবানকে ডেকে গেছে, ঠাকুর তুমি আমাকে যত ক্ষতি করো, আমাকে করে দাও, আমাকে শেষ করে দাও, কিন্তু আমার স্বামীটাকে বাঁচিয়ে রাখো। এই যে অনেক সময় বলে বয়স্ক স্বামী তোর বড় ওই করে, তো হ্যাঁ রে, আমার বরটা 14 বছর বয়সে আমার এই হাতটা ধরেছিল, বুঝেছিস তো? ওই আমার সব, আমার বন্ধু বল, স্বামী বল, যাই বল, ওই আমার সব। এই জন্য সবসময় আমি রাজীব করি, মানে নাম জব সবসময় রাজীব, বুঝেছিস তো?
একটুখানি আমার বলার ছিল, এই যে ভালোবাসার কথা বলে না অনেকে, বরকে কত ভালোবাসে, এত ভালোবাসে, বরের বদনাম করে একদম বেড়াচ্ছে একজন, আর একজন হচ্ছে বউকে বেচে ঘরে ফ্রিজ এসি কত কিছু করে নিচ্ছে। কি ভালোবাসার নামে যে কী যে চলছে, ওয়াই আসল ভালোবাসাটা কী জিনিস সেটাই জানলি না। তারপরে আবার আমার নিয়ে হওয়ার পর আবার এক করলে আবার হেপাটাইটিস বি। আমি কী করলাম, আমি পেপারে অ্যাড দেখলাম কিডনি 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 বিক্রি হয় না, কিডনি কিডনি বিক্রি করলে পয়সা পায়, টাকা পায়। তখন আমার সেই সময় চেহারা আমার এরকম না, একদম গাবদা গুবদা চেহারা, মুখ চোখ খোলা, ও পজিটিভ ব্লাড গ্রুপের কিডনি চাই। তো পেপারে আমি এরকম মার্ক দিতে থাকলাম। সেই সময় আমার মেয়ের 8 মাস। যথারীতি আমি ফোন করি, যথারীতি ফোন নাম্বার দেখে ফোন করি, ফোন করে তো এগুলো তো দালাল মারফত হয়, ডাইরেক্ট তো কেউ পরিবার আসে না, সেই সময় আমি জানতাম না। তুমি ফোন তুললো, পাঞ্জাবি লোক ফোন তুলে বললো আপনি কোথায় থাকেন, আমি আমার অ্যাড্রেস বললাম, বাড়িতে বললাম। তো আমি বললাম দেখুন আমি ইচ্ছুক, আমি দিতে চাই, আপনি কত টাকা দেবেন, না আপনি আপনার কিছু কতগুলো টেস্ট করার প্রয়োজন, আপনি রেমেডি হাসপাতালে আসুন। রেমেডি হাসপাতাল কোথায় আমি চিনি না, রেমেডি হাসপাতাল কোথায়, শিয়ালদার ওখানে হচ্ছে রেমেডি হাসপাতাল। তো ওখানে গেলাম, কিছু মেডিকেল চেকআপ হলো, যাই হোক। আমি ওনাকে নাম্বার দিয়ে আসলাম, বাড়ি অ্যাড্রেস দিয়ে আসলাম, আমি বলেছি যে আমার বাড়িতে আপনি আসবেন না, আমার বাড়িতে আসবেন না, আমাকে ফোন করবেন, ফোনে আপনি কথা বলবেন। ও মা, বর বাড়িতে সদ্য কাছ থেকে এসছে, ওই লোকটা এসে আমার বাড়িতে উপস্থিত, হায় কপাল। এবার নক করছে, আমি বেরিয়েছি, এবার বড় ঘরে। এবার তো আমি কী বলবো না বলবো, আমার বড় বেরিয়ে এসছে, বেরিয়ে এসে বলছে, আমার বর তাকিয়ে আছে আমার দিকে। তো বেরিয়ে এসে বলছে যে কী ব্যাপার, বলে না ওসনে বলা কিডনি দেগা, উনি দিতে বলছে। তারপর আমার বর বলে এই কুকৃতি করে বেড়াতে বলেছি, বলে ভাতের থালা উল্টিয়ে ফেলে দিয়েছে ওই লোকটার সামনে। লোকটাকে কত এত অসভ্য লোকটাকে আমি বললাম যে আমাকে ফোন করবে, আমাকে ফোন করবেন, আপনি হঠাৎ করে বাড়িতে আসবেন না, এত অসভ্য। তো বাড়িতে আসলে কী দরকারটা ছিল, ফোনই কথাটা সেরে নিতে পারতি। তারপর আর কিডনি হলো না, কিডনি হবে কি, সেই সময় আমার ওইটি এত মোটা, এই জন্য কিডনি ফিডনি আর দেওয়া হয়নি। যাই হোক, যথারীতি আমার বাড়ি ট্রিটমেন্ট হচ্ছে, আবার এখনো পর্যন্ত ওষুধ চলে, মাসে একটা ওষুধ লাগে। আর আমার রোগের কথা কী বলবো, এই যে বলছিলাম বিকারি আমাদের রোগ অসুখ বিসুখে, তারপরে আরও অনেক আছে, বলবো ধীরে ধীরে বলবো। প্রচুর একটা মানুষ মধ্যবিত্ত ফ্যামিলিতে কত টাকা থাকতে পারে বলুন তো বন্ধুরা, কত টাকা থাকতে পারে। এত হেপাটাইটিস বি সম্বন্ধে যদি না জেনে থাকেন গুগলে সার্চ, চলুন আমার ভিডিওটা এইটুকুনি রাখলাম, পারলে গুগলে সার্চ করে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যাকে ভালোবাসেন তাকে একদম মন থেকেই ভালোবাসুন, আর যাকে দেখতে পারবেন না তো দেখতেই পারবেন না। এই বদনাম টদনাম করে কোনো লাভ নেই, বুঝেছেন? ভালোবাসা কখনো বদনাম হয় না, ভালোবাসাই হয়। এটুকুনি বলা ছিল, যে যেখানে আছে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার।